মোতায়ের হোসেন চৌধুরীর জীবন ও বিক্ষোভ প্রবন্ধটি তার সংস্কৃত কথা গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। পরার্থে আত্মনিবেদিত সুকৃতিময় সার্থক বিবেকবোধ সম্পন্ন মানব জীবনের মহত্তম প্রত্যাশা থেকে লেখক মানুষের জীবন কাঠামোকে তুলনা করেছেন বৃক্ষের সঙ্গে। তিনি দেখিয়েছেন বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা ও সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনা। বৃক্ষ যেমন করে ফুলে ফলে পরিপূর্ণতা পায় আর সেসব অন্যকে দান করে সার্থকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে, মানব জীবনের সার্থকতার জন্য তার নিজের সাধনাও তেমনি হওয়া উচিত। তাহলে স্বার্থপর, অহংকারী, বিবেকহীন, নিষ্ঠুর, জবরদস্তিপ্রবণ মানুষের জায়গা দেখা দেবে প্রেমে, সৌন্দর্যে, সেবায় বিকশিত বিবেকবান, পরিপূর্ণ ও সার্থক মানুষে। তো হ্যালো বন্ধুরা, আমি ইউনুস ফ্রম ইউনুস এডু 360 তোমাদের জন্য নিয়ে আসলাম এইচএসসি বাংলা ফার্স্ট পেপারের জীবন ও বিক্ষোভ প্রবন্ধটি। মোতায়ের হোসেন চৌধুরীর জীবন ও বিক্ষোভ প্রবন্ধটি নেওয়া হয়েছে সংস্কৃত কথা গ্রন্থ থেকে। তো তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো তোমাদের একটা দোষ বলবো না, এটা একটা আসলে সবারই হচ্ছে গিয়ে অভ্যাস যে তোমরা ভিডিওটা দেখো বাট লাইক, কমেন্ট, শেয়ার কিংবা সাবস্ক্রাইব করো না। এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে একজন ইউটিউবের ভিডিও ক্রিয়েটর কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানায়। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু এটা ব্যর্থ হবে। তো চলো আমরা চলে যাই আমাদের প্রবন্ধে। এখানে সমাজের কাজ কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, মানুষকে বড় করে তোলা, বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে তোলা। অর্থাৎ সমাজের কাজ কি শুধুমাত্র টিকে থাকা নয়, টিকে থাকার সুবিধাটা দেওয়া নয় মানুষকে। এখানে সমাজের কাজ হচ্ছে মানুষকে বড় করে তোলা, মানুষকে বিকশিত করে তোলা এবং মানুষের জীবনে বিকশিত জীবনের জন্য যে আগ্রহটা সেটা তৈরি করা। স্বল্পবান, স্থূলবুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ। অর্থাৎ যাদের বুদ্ধি একেবারে কম, যারা অন্য মানুষকে কোনো কাজ ছাপিয়ে দিতে চায়, এরকম মানুষ সমাজে অহরহ দেখা যায়। তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয়, অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা। অর্থাৎ এই লোকগুলো, এই জবরদস্তিপ্রিয় লোকগুলো, অর্থাৎ স্বল্প প্রাণ, স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় লোকগুলো তাদের নিজের জীবনের ঠিক নেই, তাদের নিজের জীবনকে তারা ঠিক করে না, বরং তারা অপরের যে জীবনটা সুন্দর, অপর কোনো ব্যক্তি যদি তার জীবনটাকে সুন্দর করতে চায় সে সেখানে বাধা হয়ে দাঁড়ায়, অর্থাৎ অন্তরায় সৃষ্টি করে। প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি। অর্থাৎ এদের মধ্যে মানবিক প্রেম না জাগার কারণে এরা এরকম নিষ্ঠুর। এদের একমাত্র দেবতা অহংকার, এরা সব সময় নিজেদেরকে অহংকারের মধ্যে ডুবিয়ে রাখে, তারই চরণে তারা নিবেদিত প্রাণ। ব্যক্তিগত অহংকার, পারিবারিক অহংকার, জাতিগত অহংকার, এই সবের নিশানা উড়ানোই এদের কাজ। মাঝে মাঝে মানব প্রেমের কথাও বলে তারা, কিন্তু তাতে নেশা ধরে না, মনে হয় আন্তরিকতা শূন্য, উপলব্ধিহীন বলে। অর্থাৎ এরা সব সময় অহংকারে লিপ্ত থাকে, হয়তোবা নিজের অহংকার যে আমি অনেক বড়, নয়তোবা পরিবারের অহংকার যে আমার পরিবার অনেক বড়, নয়তোবা জাতিগত অহংকার যে আমার জাত সর্বোচ্চ। কিন্তু এদের কাজই হচ্ছে এটা। এরা মাঝে মধ্যে কিন্তু মানব প্রেমের কথা বলে, অর্থাৎ কিছু নীতিবাক্য ছাড়ে, কিন্তু তাতে নেশা ধরে না, কিন্তু তাতে সাধারণ মানুষ কিন্তু তাতে আগ্রহ প্রকাশ করে না। এদের স্থানে এনে দিতে হবে বড় মানুষ, সূক্ষ্ম বুদ্ধি, উদার হৃদয়, গভীর চিত্ত ব্যক্তি, যাদের কাছে বড় হয়ে উঠবে জীবনের বিকাশ কেবল টিকে থাকা নয়। তো এদের জায়গায়, এই সব লোকদের জায়গায় এনে দিতে হবে বড় মানুষ, অর্থাৎ যাদের বুদ্ধি একেবারে সূক্ষ্ম, যারা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বুদ্ধির অধিকারী এবং উদার হৃদয় যাদের আছে তাদেরকে এনে দিতে হবে, যারা জীবনকে বিকশিত করার জন্য মানুষকে অনুপ্রাণিত করবে। তাদের কোনো লক্ষ্য থাকবে না যে আমাকে শুধুমাত্র টিকে থাকতে হবে, তাদের লক্ষ্য থাকবে যে আমাদের জীবনকে বিকশিত করতে হবে। তাদের কাছে জীবনাদর্শের প্রতীক হবে প্রাণহীন সাজ বা কল নয়,
সজীব বৃক্ষ যার বৃদ্ধি আছে, গতি আছে। অর্থাৎ তাদের কাছে জীবনাদর্শের প্রধান প্রতীক, অর্থাৎ যে তারা যে নিজেদেরকে বিকশিত করবে তার প্রধান প্রতীক কিন্তু প্রাণহীন সাজ বা কল নয়, অর্থাৎ যাদের প্রাণ নাই তারা নয়। সজীব বৃক্ষ যার বৃদ্ধি আছে, গতি আছে, বিকাশ আছে, ফুলে ফলে পরিপূর্ণ হয়ে অপরের সেবার জন্য প্রস্তুত হওয়া যার কাজ। তো বৃক্ষের মতো হতে হবে একজন মানুষকে। বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার, নইলে সার্থকতা ও পরিপূর্ণতার ছবি চোখের সামনে ফুটিয়ে তোলা সম্ভব হবে না। তো এখানে আমি একটি কথা বলে নিচ্ছি যে বৃক্ষের জীবনের গতি ও বিকাশকে উপলব্ধি করা দরকার এই জন্যে, নইলে আমাদের কি হবে না, সার্থকতা। এখানে সার্থকতা হচ্ছে নিজের জন্য কিছু করা, আর পরিপূর্ণতা হচ্ছে অন্যের জন্য কিছু করা। তো এখানে দুটিরই আমাদের সামঞ্জস্য থাকতে হবে, যে নিজের জন্য কিছু করব, অপরের জন্য কিছু করব। বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি করা হয়। আচ্ছা, বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি করা হয় বলতে আমাদেরকে এখানে শিক্ষা বোঝানো হয়েছে, যে আমরা যদি বৃক্ষের দিকে তাকাই তাহলে আমরা জীবনে প্রকৃত শিক্ষাটা পেয়ে যাব, যে বৃক্ষ কিভাবে নিজে বড় হয়, নিজে আবার অন্যদের জন্য কাজ করে, এই শিক্ষাটা আমরা লাভ করতে পারবো। তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন। মাটির রস টেনে নিয়ে নিজেকে মোটাসোটা করে তোলাই বৃক্ষের কাজের সমাপ্তি নয়। অর্থাৎ শুধুমাত্র বৃক্ষ কিন্তু আমাদেরকে অনেক কিছু দেয়, আমাদের কাঠ দেয়, আমাদের ফল দেয়, আমাদের ফুল দেয়, আমাদের নানা রকমের কাজে বৃক্ষকে কিন্তু আমরা ব্যবহার করে আসছি। তো বৃক্ষ কিন্তু শুধুমাত্র যে তার মাটি থেকে রস টেনে মোটাসোটা হয়ে যাবে, এটা কিন্তু বৃক্ষের এক প্রধান লক্ষ্য নয়। বৃক্ষের লক্ষ্য কি তাহলে আমরা চলো দেখে আসি। তো তাই বারবার সেদিকে মাটির তাতে ফুল ফোটাতে হয়, অর্থাৎ বৃক্ষ ফুল ফোটাতে হয়, ফল ধরাতে হয়, নইলে তার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। অর্থাৎ তার শুধুমাত্র মোটাসোটা মাটি থেকে রস টেনে মোটাসোটা করে তুললেই বৃক্ষের কাজের সমাপ্তি নয়, তাকে ফুল ফোটাতে হবে, ফল ধরাতে হবে, নইলে তার জীবন অসম্পূর্ণ হয়ে যাবে। তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তা, সজীবতা ও সার্থকতার এমন জীবন্ত দৃষ্টান্ত আর নেই। অর্থাৎ বৃক্ষ যে এরকম সুন্দরভাবে নিজে মাটি থেকে রস টেনে অপরের জন্য কাজ করছে, এরকম সুন্দর দৃষ্টান্ত মানব জীবনে আর হতে পারে না। তো অবশ্য রবীন্দ্রনাথ অন্য কথা বলেছেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে, যে যিনি অন্য কথা বলেছেন। ফুলের ফোঁটা আর নদীর গতির সঙ্গে তুলনা করে তিনি নদীর গতির মধ্যেই মনুষ্যত্বের সাদৃশ্য দেখতে পেয়েছেন। অর্থাৎ তিনি গাছকে প্রাধান্য না দিয়ে তিনি নদীকে প্রাধান্য দিয়েছেন। তার মনে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধি হয়, ফুলের ফোঁটায় নয়। ফুলের ফোঁটা সহজ, তারপর নদীর গতি সহজ নয়, তাকে অনেক বাধা ডিঙ্গানোর দুঃখ পেতে হয়। কিন্তু ফুলের ফোটার দিকে না তাকিয়ে বৃক্ষের ফুল ফোটানোর দিকে তাকালে বোধহয় রবীন্দ্রনাথ ভালো করতেন। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর দেখলেন যে ফুল ফুটতে তো তেমন কোনো ট্রাভেল করতে হয় না, তেমন কোনো কষ্ট হয় না, জাস্ট একটা ফুল ফুটে গেল। কিন্তু নদী, তাকে কিন্তু অনেক কিছু ডিঙ্গাতে হয়, অনেক স্রোত থাকে, আঁকা বাঁকা থাকে, সব কিছু ডিঙ্গিয়ে তারপর নদীকে সাগরে পতিত হতে হয়। এখানে রবীন্দ্রনাথ যে কাজটা করেছেন, তিনি শুধুমাত্র ফুল ফোটাতে দেখেছেন, কিন্তু রবীন্দ্রনাথ যেটা দেখেননি সেটা হলো বৃক্ষের ফুল ফোটানোর দিকে, মানে বৃক্ষ কিভাবে ফুল ফোটায়, বৃক্ষ একেবারে অঙ্কুরিত হওয়া থেকে শুরু করে একেবারে ফলবান হওয়া পর্যন্ত যে কাজগুলো করে, সেদিকে না তাকিয়ে রবীন্দ্রনাথ শুধুমাত্র ফুল ফোটানোর দিকে তাকিয়েছেন। তপবন প্রেমিক, অর্থাৎ তপবন প্রেমিক অর্থ হচ্ছে গিয়ে যারা প্রকৃতি প্রেমিক। তপবন প্রেমিক রবীন্দ্রনাথ কেন যে তা করলেন না বোঝা মুশকিল। জানি বলা হবে নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়ে ওঠে, বৃক্ষের ফুল ফোটানো তা তত স্পষ্ট হয়ে ওঠে না। তাই কবি নদীকেই মনুষ্যত্বের প্রতীক করতে চেয়েছিলেন। এখানে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা বলা হয়েছে যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নদীর গতিতে মনুষ্যত্বের দুঃখ যতটা স্পষ্ট হয়, কিন্তু ফুল ফোটানো ততটা স্পষ্ট হয় না। উত্তরে বলবো, অর্থাৎ মোতাহার হোসেন চৌধুরী উত্তরে যেটা বলতেছেন সেটা হচ্ছে গিয়ে চর্মচক্ষুকে বড় না করে কল্পনা ও অনুভূতির
চক্ষুকে বড় করে তুললে বৃক্ষের বেদনাও সহজে উপলব্ধি করা যায়। অর্থাৎ আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে না দেখে যদি অন্তরের দৃষ্টি অর্থাৎ অনুভূতির চক্ষু কিংবা কল্পনার চক্ষু দিয়ে দেখি তাহলে এটার সহজভাবে উপলব্ধি করা যায়। আর বৃক্ষের সাধনায় যেমন একটা ধীরস্থির ভাব দেখতে পাওয়া যায়, মানুষের সাধনাও তেমনি একটা ধীরস্থির ভাব দেখতে পাওয়া যায়। আর এটাই হওয়া উচিত নয় কি? অর্থাৎ মানুষ বৃক্ষ যেভাবে ছোট থেকে ধীরে ধীরে বড় হয়, ফুল ফোটায়, ফল দেয় ইত্যাদি কাজ করে, মানুষের জীবনও সেম কোয়ালিটি। মানুষও ছোট থেকে বড় হতে থাকে, তারপরে তার মধ্যে হচ্ছে কি অন্যের জন্য এবং নিজের জন্য কাজ করার যে আকাঙ্ক্ষা সেটা তৈরি হয়। অনবরত দেহে চলা মানুষের সাধনা হওয়া উচিত নয়। অর্থাৎ নদীর মতো অনবরত খালি চলতে আছি এরকম হওয়া মানুষের উচিত নয়। যাকে বলা হয় গোপন ও নীরব সাধনা, তা বৃক্ষেই অভিব্যক্ত, নদীতে নয়। অর্থাৎ এইরকম যে তোমার গোপন ও নীরব সাধনা, অর্থাৎ আমার যে সাধনাগুলা একেবারে দেহে চলার মতো আউল বাউল হলে তো হবে না, আমাকে নির্দিষ্ট পয়েন্ট ফাইন্ড আউট করে তারপরে আমাদেরকে কিন্তু আমাদের লক্ষ্য বা উদ্দেশ্যগুলো হাসিল করা উচিত। তো এটা কিন্তু আমাদের নদীর গতিতে প্রকাশ পায় না, যে নদী তো শুধু যাচ্ছি, কিন্তু বৃক্ষের পোল ফোটানোর মধ্যে এটা কাজ করে। যেমন বৃক্ষ ছোট থেকে বড় হয়, বৃক্ষের মধ্যে অনেক কিছু স্ট্যান্ডার্ড হয়, তারপরে বৃক্ষ ফুল ফোটায়, ফল দেয় ইত্যাদি কাজ করতে কিন্তু নির্দিষ্ট সময় এবং নীরব সাধনার প্রয়োজন, যেটা বৃক্ষের মধ্যে আমরা দেখতে পাই। তো মোতায়ের হোসেন চৌধুরী তাই বৃক্ষকেই প্রাধান্য দিয়েছেন। তো আমি এই প্রবন্ধটা দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসতেছি, তোমরা জাস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিও এই পর্যন্ত, কারণ আমি যদি আরও লং করি ভিডিওটা তোমরা জাস্ট বিরক্ত হয়ে যাবে, অবশ্যই তোমরা বিরক্ত হয়ে যাবে। তো সেজন্য আমি কি করছি, অলরেডি 12 মিনিট হয়ে গেছে, তো আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে, যাতে করে তোমরা একবার পড়লে তোমাদের মাথা একেবারে গেতে চায় হিরোশিমা এবং বোমের যে বোম আছে না, পারমাণবিক বোমা, ওরকম বোমার মতো যাতে গেতে যায়, এরকমভাবে তোমাদের আমি শেখানোর চেষ্টা করি। জাস্ট তোমরা সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটা। তো আজকের ভিডিও পর্যন্ত, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।